আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায় থেকে সসীম সেট এবং অসীম সেট রিলেটেড যে ম্যাথস গুলো আছে এই ম্যাথ গুলো একটু দেখার চেষ্টা করব। প্রথমেই আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 4-এ আমাকে একটা ম্যাথ দিয়ে দেওয়া আছে, বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। অর্থাৎ যত স্বাভাবিক সংখ্যা আছে, আমরা স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে তো আমাদের পূর্বে ধারণা আছে যে শূন্যের বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম যত উপরে যেতে পারি এদেরকে আমরা বলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা যে একটা অসীম সেট এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আসেন এটা আমরা কিভাবে করব। প্রথমেই আমরা জানি স্বাভাবিক সংখ্যা এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n সমান সমান 1 2 3 4 এরকম ডট ডট চলতে থাকবে। তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর ভিতরে যদি একটু বৈশিষ্ট্য লক্ষ্য করি, দেখেন একটা উপাদানের সাথে 1 যোগ করলে পরবর্তী বড় উপাদানটা পাওয়া যায়। কোনো একটা উপাদানের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে পরবর্তী বড় উপাদানটা পাওয়া যায়। এরকম একটা বৈশিষ্ট্য কিন্তু এখানে লক্ষ্য করা যায় আমরা যদি দেখি। তো দেখেন তাহলে এই কথাটা লিখি যে একটি স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে পরবর্তী বড় স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। আমরা এখানে যদি দেখি একটা স্বাভাবিক সংখ্যা যেমন ধরেন 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 2 পাওয়া যায়, 2 এর সাথে 1 যোগ করলে 3 পাওয়া যায়, 3 এর সাথে 1 যোগ করলে 4 পাওয়া যায়। একটা স্বাভাবিক সংখ্যার সাথে 1 যোগ করলে আমার পরবর্তী স্বাভাবিক সংখ্যাটা পাওয়া যায়। সো তাহলে এই হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনটা আর স্বাভাবিক সংখ্যার মূল বৈশিষ্ট্যটা কি সেটা আমি লিখে নিলাম। এখন আসেন স্বাভাবিক সংখ্যা এটা যে একটা অসীম সেট এটা আমরা প্রুফ করব। তাহলে আমি প্রথমেই ধরে নেই যে স্বাভাবিক সংখ্যা এটা একটা অসীম না, এটা সসীম। বললাম যে ধরি স্বাভাবিক সংখ্যার সেট একটি সসীম সেট। এটা আমরা ধরে নিলাম যে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে একটি সসীম সেট। আর সসীম সেটের বৈশিষ্ট্য কি? সসীম সেটে আপনার সবসময় একটা লাস্ট উপাদান থাকবে, তার সর্বোচ্চ উপাদান থাকবে, ওই উপাদান পর্যন্তই সে সীমিত, এর থেকে বেশি আর হবে না। তাহলে ধরে নিলাম স্বাভাবিক সংখ্যার সেট একটি সসীম সেট যার সর্বোচ্চ উপাদান আমরা ধরে নিলাম হচ্ছে কে। স্বাভাবিক সংখ্যার একটা সসীম সেট যার সর্বোচ্চ উপাদান ধরে নিলাম হচ্ছে কে। আচ্ছা, কিন্তু এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সর্বোচ্চ উপাদান তো ধরলাম কে, কিন্তু দেখেন কে এর সাথে 1 যোগ করলে হয় k+1। k
কে এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে কে প্লাস 1 হয়, যা কে এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা। কে এর সাথে 1 যোগ করলে কে প্লাস 1 পাইতেছি, তো এটা তো অবশ্যই একটা সংখ্যা, এবং এটা অবশ্যই যেহেতু 1 যোগ করে পাওয়া গেছে তাহলে এটা কে এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা। আবার আমরা যদি কে প্লাস 1 যেটা নিলাম, এই কে প্লাস 1 এর সাথে আমরা 1 যোগ করলে হয় হচ্ছে কে প্লাস 2, যা কে প্লাস 1 এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা। আবার খেয়াল করেন কে প্লাস 2 যে পাইলাম, এই কে প্লাস 2 এর সাথে আমরা যদি আবার 1 যোগ করি তাহলে পাওয়া যায় কে প্লাস 3, যা কে প্লাস 2 যেটা আছে এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা। তো এইভাবে আপনি যদি চিন্তা করেন, তো এইভাবে আমরা যদি কে প্লাস 2 এর সাথে 1 যোগ করি কে প্লাস 3, কে প্লাস 3 এর সাথে 1 যোগ করি কে প্লাস 4, তার মানে 1 যোগ করলেই সাথে সাথে পরবর্তী স্বাভাবিক সংখ্যা পাওয়া যাচ্ছে, থামা যাচ্ছে না, আপনি যতই যোগ করেন ততই বাড়বে। তারপরে এখানে লাস্ট উপাদান হিসেবে কাউকে ধরা যাচ্ছে না, তো যেহেতু লাস্ট উপাদান হিসেবে কাউকে ধরা যাচ্ছে না, ওই স্বাভাবিক সংখ্যার মতোই দেখা গেল যে 1 যোগ করলে তার চেয়ে বড় পাওয়া যায়, 1 যোগ করলে তার চেয়ে বড় পাওয়া যায়, তাহলে অবশ্যই এটা আসলে সসীম হইতে পারে না, এটা অবশ্যই একটা অসীম সেট। তাহলে আমরা বলবো যে এইভাবে আপনার এই যে কে প্লাস 4, হ্যাঁ, তারপরে হচ্ছে কে প্লাস 5 এভাবে তৈরি হতে থাকবে। সো তাইলে আমরা বলতে পারি যে অতএব স্বাভাবিক সংখ্যার সেট সসীম হতে পারে না, কারণ তার লাস্ট উপাদান আসলে এখানে সীমিত করা যায় না, নির্দিষ্ট করা যায় না। একটার সাথে 1 যোগ করলে তার চেয়ে বড় পাওয়া যায়, তার সাথে আবার 1 যোগ করলে তার চেয়ে বড় পাওয়া যায়। সো তাইলে আমরা বলতে পারি সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। এই হচ্ছে আমার দেখাইতে বলছিল, তাহলে দেখানো হলো বা বললাম শোড। পরবর্তীতে আমরা আমাদের পাঠ্য বইয়ের 24 পৃষ্ঠার কাজ অংশটা যদি দেখি, তো এখানে আমাকে কিছু ক খ গ ঘ এভাবে চ পর্যন্ত কিছু সেটের অপশন দিছে, তো আমাকে বের করতে হবে যে এর মধ্যে কোনটা সসীম এবং কোনটা অসীম। সো আমরা যদি খেয়াল করি, প্রথমে আমরা ম্যাথটা হচ্ছে এইভাবে সেটটা উঠাবো, তারপর বলবো যে এখানে সেটটির উপাদান সংখ্যা নির্দিষ্ট, এখানে সেটটির উপাদান সংখ্যা নির্দিষ্ট। তো সেটটার উপাদান সংখ্যা নির্দিষ্ট বলতে কি বোঝায়, অর্থাৎ এখানে আপনি দেখেন 1 থেকে কি বুঝাইছে এই সেটটায়, 1 থেকে বড় ও 9 থেকে ছোট আপনার 3টি বিজোড় সংখ্যা নির্দেশ করে, 3টি বিজোড় সংখ্যা। আমরা যদি খেয়াল করি সেটটার উপাদান সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ 1 থেকে বড় ও 9 থেকে ছোট 3টি বিজোড় সংখ্যা নির্দেশ করে আমার এই সেটটা। তাহলে যেহেতু আমি এখানে নির্দিষ্ট করে বলতে পারতেছি যে এখানে উপাদান সংখ্যা 3টা, এরকম উপাদান সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারলেই আমরা সেই সেটটাকে বলি হচ্ছে সসীম সেট। তাহলে বলবো যে সুতরাং উল্লেখিত সেটটি একটি সসীম সেট,
অর্থাৎ এটার একটা সীমা আছে, এটা 7 পর্যন্ত হচ্ছে আপনার মানে 7-এর বড় আর কোনো বিজোড় সংখ্যা এখানে নির্দেশ করে না, এটা সীমিত। পরবর্তীতে আমরা যদি খ নাম্বারটা দেখি, এইখানে দেখেন আপনার উপাদানগুলো দেয়া আছে এইভাবে। তো মূলত আসলে এখানে উপাদানগুলো সবকিছুই হচ্ছে 2 এর পাওয়ার, যেমন 2 এর পাওয়ার 0, তারপর হচ্ছে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, এইভাবে করতে করতে 2 এর পাওয়ার হচ্ছে 10 পর্যন্ত নিছে। আপনি তো ভালো করেই জানেন 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হইলে তার মানটা কিন্তু 1 আসে, আর কোনো কিছুর পাওয়ার 1 তো সেটা না দিলেও চলে। আর এইখানে বিষয়টা হচ্ছে এইরকম। তো এখানে খেয়াল করলে দেখা যায় যে এখানে প্রত্যেকটা উপাদানই হচ্ছে আপনার 2 এর পাওয়ার থেকে হচ্ছে শুরু হয়েছে, আর 2 এর পাওয়ার থেকে 2 এর পাওয়ার 0 থেকে শুরু করে একদম 2 এর পাওয়ার 10 পর্যন্ত হচ্ছে বিস্তৃত এখানে। তো তাহলে আমরা বলতে পারি 2 এর পাওয়ার 0 থেকে 10 পর্যন্ত যেহেতু এটা সীমিত, তাহলে অবশ্যই এটা বলতে পারি একটা সসীম সেট, বা সহজ ভাষায় এই সেটের একটা লাস্ট উপাদান আছে 2 টু দি পাওয়ার 10। যেহেতু এই সেটের সর্বশেষ উপাদান দেওয়া আছে, তাই এটা একটা সসীম সেট। তো কয়েকভাবে ব্যাখ্যা করা যায়, যে যেভাবে পারেন। তো আসলে আমি এটা লিখে দেই, আমি বলি যে এইখানে এখানে প্রতিটি উপাদান, এখানে প্রতিটি উপাদান হচ্ছে আপনার 2 এর ঘাত 0 থেকে 10 পর্যন্ত বিস্তৃত, 0 থেকে 10 পর্যন্ত বিস্তৃত। 2 এর পাওয়ার দেখা গেছে আপনার 0 থেকে 10 পর্যন্ত, এরকম উপাদান বুঝাইতেছে। তো বাস এক কথায়, যেহেতু এটারও উপাদান সংখ্যা নির্দিষ্ট বা এর শেষ উপাদান এত, তাহলে বলতে পারি যে যেহেতু সেটটির উপাদান সংখ্যা নির্দিষ্ট, উপাদান সংখ্যা নির্দিষ্ট, এবং এখানে শেষ উপাদান কোনটা সেটাও আমরা বলতে পারি, যেখানে শেষ উপাদান 2 টু দি পাওয়ার 10, তাই সেটটি একটি সসীম সেট। সো এই হচ্ছে আমরা বলতে পারি। পরবর্তীতে আমরা যদি গ নাম্বারটা লক্ষ্য করি, এইখানে সেটটায় দেখেন উপাদানগুলা কিভাবে দেওয়া আছে। এখানে আসলে প্রত্যেকটা উপাদানই হচ্ছে 3 এর ঘাত 1, তারপর 3 এর ঘাত 2, তারপর 3 এর ঘাত 3, 3 এর ঘাত এভাবে 4, 5, 6, 7 আসতেই থাকবে। অর্থাৎ এক কথায় বলতে পারি সকল স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে 3 এর ঘাত। সো এইখানে আপনি কিন্তু লাস্ট উপাদানটা আসলে ফিক্স করতে পারেন না, এই জন্য এটা একটা অসীম সেট। তাহলে এখানে কথাটা বলে দেই যে এখানে সেটটির উপাদান হচ্ছে, এখানে সেটটির উপাদান 3 এর ঘাত সকল স্বাভাবিক সংখ্যা। এখানে আপনার 3 এর ঘাত সকল স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে। 3 এর ঘাত হবে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5। 3 এর ঘাত সকল স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে, এবং সর্বোচ্চ উপাদান জানা নেই, তাই না? এই যে সর্বোচ্চ উপাদান নির্দিষ্ট নয়। সুতরাং সেটটি, এখানে যে সেটটা দিল, এই সেটটি হচ্ছে একটি অসীম সেট। পরবর্তীতে আমরা ঘ নাম্বারটা যদি লক্ষ্য করি, এখানে সেটটা দেওয়া আছে হচ্ছে এরকম যে সেটের উপাদান x যেন x পূর্ণ সংখ্যা, এবং
এক্সটা হচ্ছে 4 এর ছোট। তো পূর্ণ সংখ্যা কাকে বলে এটা তো আমরা পড়েই আসছি যে শূন্য সহ শূন্যের বড় সকল ধনাত্মক এবং শূন্যের ছোট সকল ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমরা যদি খেয়াল করি তাহলে এখানে সেটটার কি বৈশিষ্ট্য দেওয়া আছে এটা আমি লিখে নিই যে এখানে 4 এর ছোট সকল পূর্ণ সংখ্যা, 4 এর ছোট সকল পূর্ণ সংখ্যা সেটটির অন্তর্ভুক্ত। তো 4 এর ছোট সকল পূর্ণ সংখ্যা হচ্ছে সেটটার অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা ব্যাপারটা যদি বুঝায়া বলি যে সেটটা তাইলে কেমন হবে, অর্থাৎ এই সেটটা হবে হচ্ছে এরকম যে 4 এর ছোট, তাহলে ধরেন যে এই নিলাম হচ্ছে 4, তারপরে হচ্ছে 4 এর ছোট আছে 3, 4 এর ছোট আছে 2, 4 এর ছোট আছে হচ্ছে সরি 4 এর ছোট, এটা 3 থেকে শুরু করব, সরি 4 এর ছোট, 4 এর ছোট হইলে তো 3, দেন হচ্ছে 2, 1, দেন 0, -1, -2, -3, এইভাবে আপনি অনেক লিখতে পারেন যেগুলো 4 এর ছোট। তো আমরা যদি সেটটার দিকে তাকায় দেখি তাহলে সেটটা হচ্ছে এরকম যে এর শূন্যের বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাটা নির্দিষ্ট, ধনাত্মক পূর্ণ সংখ্যাটা সীমিত আকারে আছে, কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু নির্দিষ্ট না। তাহলে বলতে পারি এই সেটটা অবশ্যই কি, আমরা এই যে নিচের দিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই অসীম সেট, কারণ এই সর্বনিম্ন উপাদানটা কত এটা এখানে নির্দিষ্ট না, তাই এটা একটা অসীম সেট। তাহলে আমরা এখানে কথাটা লিখে ফেলি যে অর্থাৎ সেটটা হচ্ছে এমন, তাহলে আমরা বলবো যে সেটটির উপাদান ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট হলেও, এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা নির্দিষ্ট যে 3 পর্যন্ত নির্দিষ্ট হলেও ঋণাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট নয়। সেটটার উপাদান ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট হলেও ঋণাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট নয়। সেটটির উপাদানে এরকম বলতে পারি যে সেটটার উপাদানে ধনাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট হলেও ঋণাত্মক পূর্ণ সংখ্যা নির্দিষ্ট নয়। তাহলে সুতরাং সেটটি একটি অসীম সেট। পরবর্তীতে আমরা নাম্বারটা যদি খেয়াল করি, এখানে একটা সেট দেওয়া আছে, সেটটা হচ্ছে এরকম যে একটা পি বাই কিউ আকারের সংখ্যা, মানে ভাগ আকারের সংখ্যা, যেন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ এই যে নিচের যে উপাদানটা আছে হর যে আছে, এই হরটা হবে হচ্ছে 1 এর বড়। তো মূলত এই সেটটা আসলে আপনার সাধারণ ভগ্নাংশ বা আমরা মূলদ সংখ্যাও বলতে পারি, যে সাধারণ ভগ্নাংশ এবং মূলদ সংখ্যা হচ্ছে বুঝাইতেছে এই সেটটা দ্বারা। তো এখন আপনারা তো বুঝেনি যে সহমৌলিক কি, এই যে বলছে পি আর কিউ পরস্পর সহমৌলিক, তো এইগুলো আমরা অধ্যায় 1-এ ওইখানে সুন্দর করে দেয়া আছে। তারপরে হালকা একটু বলে দেই, সহমৌলিক হচ্ছে দুইটা সংখ্যার সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক যদি না থাকে তাহলেই তাদেরকে আমরা সহমৌলিক বলি। যেমন ধরেন যে আমি এখানে নিলাম এই যে 8 কি 8, তো কি গুণ করলে 8 পাওয়া যায়, 8 অক্ষে 8, 4 দুগুণে 8। আবার কি গুণ করলে 7 পাওয়া যায়, তাহলে এই যে 7 অক্ষে 7, আর তো হবে না। এখন 8 আর 7 এর মধ্যে দেখেন কমন গুণনীয়ক আছে হচ্ছে 1, এছাড়া কিন্তু আর এদের মাঝখানে কোনো কমন সাধারণ গুণনীয়ক নাই। তাহলে বলবো 8 আর 7 পরস্পর সহমৌলিক। এই টাইপের যত সংখ্যা আছে এদেরকে আমরা বলবো হচ্ছে পরস্পর
সহমৌলিক, অর্থাৎ যাদের গুণনীয়ক শুধু দেখবেন যে এক আছে, এরাই হচ্ছে পরস্পর সহমৌলিক। তো এইটা নিয়ে আপনার অধ্যায় 1-এ ডিটেইল লেকচার দেওয়া আছে, আশা করি এটা দেখে নেবেন। তো এখন পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ এর মান হইতে হবে হচ্ছে 1 এর বড়। এটা মূলত সাধারণ ভগ্নাংশের সেট বোঝায়। তো বলবেন যে এখানে সেটটি সাধারণ ভগ্নাংশ বা মূলদ সংখ্যা নির্দেশ করে, আর সাধারণ ভগ্নাংশ এবং মূলদ সংখ্যার সেট হচ্ছে একটি অসীম সেট, তাই সেটটি একটি অসীম সেট, এভাবেও বলতে পারেন, অথবা একটু ভেঙে লিখতে পারেন। দেখেন যে এখানে সেটটি আপনার সাধারণ ভগ্নাংশ এবং মূলদ সংখ্যা নির্দেশ করে, মূলদ সংখ্যা নির্দেশ করে। মূলদ সংখ্যা কাকে বলে সেটা তো আমরা জানি, যে সকল সংখ্যাকে এরকম পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাদেরকেই বলা হয় হচ্ছে মূলদ সংখ্যা। তো এখানে এই যে সেটটা যে আছে, এই সেটটা এই যে পি বাই কিউ আকারের সেট, তো এটা হচ্ছে মূলত আসলে মূলদ না বললে শুধু সাধারণ ভগ্নাংশ বললে এই কথাটা সবচেয়ে ভালো হয়, কারণ এখানে এই যে ভগ্নাংশ আকারে আছে শুধু। তো এইটাই বলি, মূলদ সংখ্যার প্রসেসটা না আনি, মূলদ সংখ্যা কিন্তু আনা যায়, ডাইরেক্ট দিয়ে দিই যে এখানে সেটটি সাধারণ ভগ্নাংশ নির্দেশ করে, সেটটি সাধারণ ভগ্নাংশ নির্দেশ করে, যেখানে এই পি ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট হতে থাকবে। যেহেতু এখানে আমাকে সহমৌলিক সংখ্যার কথা বলছে, পি আর কিউ দুইটাই সহমৌলিক, তো তার মানে হচ্ছে পি এর মান কিন্তু আপনার ঋণাত্মক হতে পারে না এবং শূন্যও হতে পারে না। সো তাহলে পি ইকুয়াল হচ্ছে 1 2 3 4, আর কিউ গ্রেটার দেন 1 শর্তানুসারে, এই শর্তানুসারে আমরা বলতে পারি এখানে কিউ এর মানগুলো হবে হচ্ছে 2 3 4 5 এরকম চলতেই থাকবে। তো তাইলে এখানে লব আর হর উভয়ই হচ্ছে কি আপনার বোঝা যায় যে অসীম। তো যেহেতু লব আর হর উভয়ই অসীম, তাই আমরা বলতে পারি এই সেটটা হচ্ছে কি আপনার অসীম সেট। তাহলে এই যে যেহেতু লব ও হর উভয়ই হচ্ছে আমার অসীম, তাই সেটটি একটি অসীম সেট, তাই আমার সেটটি হচ্ছে একটি অসীম সেট। পরবর্তীতে আমরা যদি চ নাম্বারটা খেয়াল করি, দেখেন এখানে আসলে কি বোঝাচ্ছে, সেটের উপাদান হচ্ছে ওয়াই, যেন ওয়াইটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এখন কোন স্বাভাবিক সংখ্যা বলছে, যে স্বাভাবিক সংখ্যাগুলোর বর্গ 100 থেকে ছোট হবে আর যে স্বাভাবিক সংখ্যাগুলোর ঘন 100 থেকে বড় হবে, সেই স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমার এই সেটের অন্তর্ভুক্ত। তো আসেন বিষয়টা যদি একটু লিখে দেই, বললাম যে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 100 থেকে ছোট এবং ঘন 100 থেকে বড়, সেগুলো সেটটির অন্তর্ভুক্ত। সেগুলো হচ্ছে আমার এই সেটটার অন্তর্ভুক্ত। সো তাইলে আসেন আমরা বিষয়গুলো খেয়াল করি, দেখি যে কোনগুলো 100 থেকে বড় হয় ছোট হয়। খেয়াল করেন, তাহলে ধরেন যে y ইকুয়াল, y যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে y এর মান 1 হইতে পারে। y ইকুয়াল 1 হলে
1 কে যদি আমরা বর্গ করি তাহলে সেটা হয় 1। তো 1টা আমার 100 থেকে ছোট এটা বলা যায়। এবং y কে যদি আমরা কিউব করি, মানে y এর মান তো 1, তাহলে 1 কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 1। এইটাও 100 থেকে ছোট হইতেছে, 100 থেকে বড় হইতে হবে ঘন করলে। তাহলে এটা কিন্তু আমার প্রদত্ত শর্ত মানে না, যা প্রদত্ত শর্ত মানে না। আবার ধরেন y ইকুয়াল 2 হলে, y ইকুয়াল 2 হলে 2 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আপনার হবে হচ্ছে 4। তো এইটা আপনার 100 থেকে ছোট, এটা মানে 2 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 8, এটাও 100 থেকে ছোট, তাহলে এটাও কিন্তু মানে না। আবার আসেন y ইকুয়াল যদি আমরা 3 নেই, তো 3 কে যদি আমরা স্কোয়ার করি হবে 9, এটা 100 থেকে ছোট, এটা সুন্দর। এবং 3 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 27, তো এটা কিন্তু আপনার দেখা গেল যে 100 থেকে ছোট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও উভয় ক্ষেত্রেই শর্ত মানতে হবে, শর্ত কিন্তু মানে না, মানে এইটা মানলেও ওইটা মানে না, এরকম হইতেছে। তাহলে y ইকুয়াল 4 হলে 4 কে যদি বর্গ করি তাহলে আসে 16, 100 থেকে ছোট, এটা মানছে, কিন্তু দ্বিতীয় অংশটা আবার মানবে না। এবং 4 কে যদি আমরা কিউব করি তাহলে হয় 64, এটা কিন্তু 100 থেকে ছোট হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও প্রদত্ত শর্ত মানে না। আর উভয়টাই মেনটেন করতে হবে, যে এমন স্বাভাবিক সংখ্যা যেগুলা বর্গ করলে 100 থেকে ছোট আর ঘন করলে 100 থেকে বড়, ওই সংখ্যাগুলাই হচ্ছে সেটের অন্তর্ভুক্ত। কিন্তু এখানে দেখতেছি বর্গ করলে 100 থেকে ছোট হয়, কিন্তু ঘন করলে আবার 100 থেকে বড় হয় না, তাহলে এগুলো আমার শর্ত মানবে না। সো তাহলে আসেন y ইকুয়াল 5 হলে 5 কে যদি আমরা স্কোয়ার করি দেন হয় 25, এটা আমার 100 থেকে ছোট। এবং 5 কে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 125, এটা কিন্তু 100 থেকে বড়, যা আপনার প্রদত্ত শর্ত মানে। এই যে এটার ক্ষেত্রে কিন্তু আপনার প্রদত্ত শর্ত মানতেছে, বর্গ করলে 100 থেকে ছোট আর ঘন করলে হচ্ছে আপনার 100 থেকে বড়। আবার ধরেন y ইকুয়াল 6 হলে 6 কে যদি স্কোয়ার করি তাহলে আসে 36, এটা 100 থেকে ছোট। দেন হচ্ছে 6 কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে 216, এটা কিন্তু 100 থেকে বড়, যা প্রদত্ত শর্ত মানে। আবার আসেন y ইকুয়াল যদি 7 নেই, তো 7 কে স্কোয়ার করলে হয় হচ্ছে 49, তো 49 এটা কিন্তু আপনার 100 থেকে ছোট। এবং 7 কে যদি আমরা কিউব করি হবে 343, এটা কিন্তু 100 থেকে বড়। সো তাইলে এটার ক্ষেত্রেও আমার শর্ত মানে। আমরা যদি একইভাবে y ইকুয়াল 8 নেই, y ইকুয়াল 8 হলে 8 কে স্কোয়ার করলে 8 8 64, এটা হচ্ছে 100 থেকে ছোট। এবং আমরা 8 কে যদি কিউব করি তাহলে কত আসে, তাহলে y কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে 512, এই 512 এটা 100 থেকে বড়, এই ক্ষেত্রেও আপনার প্রদত্ত শর্ত মানে। দেন হচ্ছে y ইকুয়াল যদি আমরা 9 নেই, তো 9 কে স্কোয়ার করলে 9 9 81, এটা 100 থেকে ছোট। এবং 9 কে যদি আমরা কিউব করি তাহলে কত আসে যদি দেখি, 729, এটা হচ্ছে 100 থেকে বড়, তাহলে এই ক্ষেত্রেও আপনার প্রদত্ত শর্ত মানে। দেন হচ্ছে y ইকুয়াল যদি আমরা 10 নেই, তো 10 হলে 10 কে স্কোয়ার করলে 10 কে স্কোয়ার করলে কিন্তু 100, যেটা 100 সমান হয়ে যায়, কিন্তু 100 তো সমান হওয়া যাবে না, 100 থেকে ছোট থাকতে হবে। এবং আমরা 10 কে যদি কিউব করি তাহলে তো সবাই জানি হবে হচ্ছে 1000, তো 1000 এটা 100 থেকে বড়, এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রদত্ত শর্ত মানে না। আপনি এরপরে 10-এর পরে যতই সংখ্যা নেবেন, 11 কে বর্গ করেন দেখবেন যে 100 থেকে বড় হয়ে যাবে। বর্গ করলে 100 থেকে ছোট হইতে হবে, ঘন করলে 100 থেকে বড় হইতে হবে। তো আমি এরপরে যত সংখ্যা আছে, 11 করলে 121, 12 করলে 144,
তো এগুলা তো আপনার দেখা গেল যে 100 থেকে বড় হয়ে যায়, ছোট তো আর হয় না। তাহলে বোঝাই যায় যে পরবর্তীতে আর কিন্তু কোনো শর্ত মানে না। তো তাইলে এখানে আমরা লাস্ট এই কথাটা বলে দিতে পারি যে পরবর্তীতে আপনার এই যে 10 এবং 10-এর বড় সকল স্বাভাবিক সংখ্যার বর্গ প্রদত্ত শর্তটি মানে না। তাহলে সুতরাং এইখানে সেটটি হবে হচ্ছে এরকম, মানছে কোনগুলার ক্ষেত্রে। তো আমরা যদি এখানে খেয়াল করি, দেখেন মানছে হচ্ছে এই যে এইখান থেকে, অর্থাৎ যখন y এর মান 5, 6, 7, 8, 9, 10টা তো আর মানে না, 9 পর্যন্ত হচ্ছে মানে। সো তাইলে এইখানে কিন্তু আপনার উপাদান সংখ্যা কি নির্দিষ্ট, তাই আমরা বলতে পারি সেটটি একটি অসীম সেট। তো এখানে উপাদান সংখ্যা নির্দিষ্ট বলে আমরা বলতে পারি সেটটি একটি সসীম সেট। এই সেটটা হচ্ছে একটি সসীম সেট। এই হচ্ছে আমাদের সলভ।